সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি ইংরেজির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা এর আগের ভিডিওতে নাউন ফ্রেজ নিয়ে কথা বলেছি। আজ আমরা দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কিভাবে দ্রুত চিনতে পারবো, কি কৌশল অবলম্বন করলে অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো দ্রুত আইডেন্টিফাই করা যাবে, সেরকম সেই কৌশলগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। সংক্ষেপে খুব অল্প সময়ে আমরা বিষয়টি কভার করতে পারবো। আমরা প্রথমে স্ক্রিন শেয়ারিং এ যাব। প্রথমে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি সেটা দেখব, তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজটা কিভাবে আইডেন্টিফাই করা যাবে সেই বিষয়টা আলোচনা করব। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস দ্য সেন্স অফ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ড যা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই ডেফিনেশনটা কিন্তু আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কিন্তু পরীক্ষায় যখন আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, কোনটি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে সেই বিষয়টা অনেক সময় আমরা বুঝতে পারি না। তো আমরা প্রথমে একটু এক্সাম্পল দেখি, যেমন মিস্টার হুলামিন ইজ এ ম্যান অফ গ্রেট ওয়েলথ। এখানে আমি এই অংশটুকু আন্ডারলাইন করে দিচ্ছি, যেটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ বোল্ড করে দিলাম। এ ম্যান অফ গ্রেট ওয়েলথ, মিস্টার রহিমোর ইজ আ ম্যান অফ গ্রেট ওয়েলথ। এ ম্যান অফ গ্রেট ওয়েলথ এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, হি ইজ আ ম্যান অফ গ্রেট ওয়েলথ। দেন a man of noble birth, Mr. Rahul is a man of noble birth. A man of noble birth আমাদের adjective phrase. Then আমরা যদি পাই a boy with blue eyes came here, with blue eyes, boy কে modify করেছে with blue eyes। তাহলে এখানে এক নম্বর সেন্টেন্সে a man of great wealth, দুই নম্বর সেন্টেন্সে a man of noble birth, তিন নম্বর সেন্টেন্সে a boy with blue eyes। এই অংশটুকু হলো আমাদের adjective phrase। আমরা জানি যে অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। অর্থাৎ অ্যাডজেক্টিভের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু আমরা কি করে বুঝবো যে এগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটার জন্য কতগুলো কৌশলের অবলম্বন করতে হবে। কয়েকটি টিপস এর মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো যে এগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। চলুন আমরা টিপস গুলোর দিকে তাকাই। আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করুন বা চিহ্নিতকরণ। রুল 1 এ আমরা যেটা বলেছি, দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট অবলিক নাউন। অর্থাৎ আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যত অংশ রয়েছে সবই হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আবারও বলছি, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে অংশটুকু রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল সাথে আরো দুই একটি শব্দ, প্রেজেন্ট পার্টিসিপল সাথে আরো দুই একটি শব্দ, সেই দুই একটি শব্দের মধ্যে প্রিপজিশন প্লাস অবজেক্ট বা প্রিপজিশন প্লাস নাউন থাকতে পারে। অর্থাৎ আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপল প্লাস এর সাথে সাথে যে শব্দ গুচ্ছ থাকবে, তার মানে এখানে প্রিপজিশন বা অবজেক্ট বা নাউন সেটি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য স্টুডেন্টস রিডিং এট ঢাকা ইউনিভার্সিটি আর মেরিটোরিয়াস। একটু আমরা দেখি, এখানে আপনারা যদি স্ক্রিনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন রিডিং এট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। রিডিংটা কিন্তু এখানে পার্টিসিপল, তাহলে রিডিং এট ঢাকা ইউনিভার্সিটি এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্টুডেন্টস কে মডিফাই করছে এই অংশটুকু, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে রিডিংটা প্রেজেন্ট পার্টিসিপলের সাথে সাথে প্রিপজিশন এবং একটি অবজেক্ট বা নাউন যুক্ত হয়ে আমাদের এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠিত হয়েছে। তারপর ২ নম্বর এখানে আরেকটা এক্সাম্পল দেখি, দ্য পিপল লিভিং ইন ঢাকা ওয়ার্ক হার্ড টু সার্ভাইভ। ঢাকায় বসবাসরত লোকেরা ভালোভাবে বাঁচার জন্য বা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করেন। দ্য পিপল লিভিং ইন ঢাকা, এই যে লিভিং ইন ঢাকা, লিভিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ইনটা প্রিপজিশন, তারপর একটি নাউন। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে অংশটুকু, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আরো দুই একটি শব্দ যোগে যে প্রিপজিশনটি হবে সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর রুল 2 তে যদি যাই, পাস্ট পার্টিসিপল যুক্ত যে অংশটুকু, এটা খুব কমন, পাস্ট পার্টিসিপল যুক্ত অংশটুকু আমাদের হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ।
পাস্ট পার্টিসিপল যুক্ত অংশ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল সাথে প্রিপোজিশন প্লাস নাউন অথবা পাস্ট পার্টিসিপলের সাথে আরো দুই একটি শব্দ নিয়ে যে অংশটুকু গঠিত হবে সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। পাস্ট পার্টিসিপল কি? আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যুক্ত যে অংশটুকু, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের সাথে আরো দু একটি শব্দ নিয়ে যে অংশটুকু গঠিত হবে সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেই দু একটি শব্দের মধ্যে এখানে প্রিপোজিশন প্লাস অবজেক্ট বা নাউন থাকতে পারে। এক্সাম্পল দেখেন, দ্য পুলিশ হ্যাভ রেস্কিউড দ্য কার ফলেন ইন দ্য ক্যানাল। বলে করে দেখেন, পুলিশ হ্যাভ রেস্কিউড দ্য কার ফলেন ইন দ্য ক্যানাল। পুলিশ খালে পতিত গাড়িটি উদ্ধার করেছে। ফলেনটা হলো পাস্ট পার্টিসিপল, ইনটা প্রিপোজিশন, দ্য ক্যানালটা হলো এখানে অবজেক্ট বা নাউন। অর্থাৎ পুলিশ খালে পতিত গাড়িটি উদ্ধার করেছে। দ্য পুলিশ হ্যাভ রেস্কিউড দ্য কার ফলেন ইন দ্য ক্যানাল। The passengers injured in an accident were taken to the hospital. অর্থাৎ দুর্ঘটনায় আহত যাত্রীদেরকে হসপিটালে বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে ইনজুর্ড, ইনজুর্ডটা হলো পাস্ট পার্টিসিপল, ইনজুর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ইনজুর্ডের পরে প্রিপোজিশন, তারপরে রয়েছে নাউন। তাহলে ইনজুর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় আহত। তাহলে এই পাস্ট পার্টিসিপল যুক্ত অংশ, এটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর আরেকটি রুলের কথা আমরা যদি বলি, যেমন এখানে ৩ নাম্বার রুলে আমরা যেটা বলেছি সেটা হলো যে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন অবলিক অবজেক্ট। অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন অবলিক অবজেক্ট, অর্থাৎ একগুচ্ছ শব্দের মধ্যে যদি একটি অ্যাডজেক্টিভ থাকে, তারপর একটি প্রিপোজিশন বা তারপর একটি নাউন যদি থাকে, সেটি সাধারণত আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। যেমন দ্য ব্রিটিশ আর গুড অ্যাট ইংলিশ। এখানে দেখেন, দ্য ব্রিটিশ আর গুড অ্যাট ইংলিশ, এখানে গুডটা হলো অ্যাডজেক্টিভ, তারপরে ইনটা হলো অ্যাটটা হলো প্রিপোজিশন, ইংলিশটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন এভাবে যদি গঠিত হয় সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। আচ্ছা, তারপর রুল 4 এ আসেন। আমরা 4 এ যেটা অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, হ্যাঁ এখানে অ্যাজ অবলিক সো অ্যাডজেক্টিভ অ্যাজ যদি থাকে, অ্যাজ অবলিক সো অ্যাডজেক্টিভ অ্যাজ যদি থাকে, সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ তুলনার ক্ষেত্রে যখন ফ্রেজ হবে সেটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আবারও বলছি, তুলনার ক্ষেত্রে যখন ফ্রেজের বিষয় আসবে সেটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তুলনার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ অথবা সো অ্যাডজেক্টিভ অ্যাজ। অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, সো অ্যাডজেক্টিভ এর সাথে থাকবে আর্টিকেল প্লাস নাউন, সাথে আমাদের থাকবে আর্টিকেল প্লাস নাউন। অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা বুঝালে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হলে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বসে, এবং দুইজনের মধ্যে তুলনা বুঝালে বাক্যটি নেগেটিভ হলে সো অ্যাডজেক্টিভ অ্যাজ হয়। যেমন দেখেন, দিস বার্ড ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ এ ক্রো। দিস বার্ড ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ এ ক্রো। এখানে তুলনা করা হচ্ছে, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্লাস নাউন রয়েছে, কাজে এটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ অ্যাজ ডাল অ্যাজ এন অ্যাজ, অর্থাৎ সে গাধার মতোই নির্বোধ। অ্যাজ ডাল অ্যাজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনি আরেকটি এক্সাম্পল যদি বলেন, আই এম নট সো ক্লেভার অ্যাজ ইউ আর। দেখেন, আই এম not so clever as you. I am not so clever as you. আমি তোমার মতো অত চালাক না। একটু ভালো করে দেখেন, এখানে দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে এবং বাক্যটি নেগেটিভ, তাহলে সো অ্যাডজেক্টিভ অ্যাজ হবে। তাহলে সো অ্যাডজেক্টিভ অ্যাজ হবে। তাহলে এই সো অ্যাডজেক্টিভ অ্যাজ বা অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ দিয়ে যে ফ্রেজটি গঠিত হবে সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর আসেন রুল 5, অ্যাডজেক্টিভ অবলিক নাউন প্লাস ইনফিনিটিভ প্লাস নাউন। এখানে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আমরা আগেই বলেছিলাম যে ইনফিনিটিভ যখন থাকবে তখন আপনার দুইবার ভাবতে হবে যেটা কোন ফ্রেজ। কারণ ইনফিনিটিভ থাকলে সেটি নাউন ফ্রেজ হতে পারে, সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে, এবং সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। আমি আবারও বলছি, ইনফিনিটিভ যখন থাকবে আমাদের দুইবার ভাবতে হবে, কারণ ইনফিনিটিভ যুক্ত অংশটুকু বা ফ্রেজটুকু নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। আমরা আগের ভিডিওতে
ইনফিনিটিভ যুক্ত অংশটুকু কখন নাউন ফ্রেজ হয় সেই আলোচনাটা করেছি। আজকে আমরা দেখাবো যে ইনফিনিটিভ যুক্ত অংশটুকু কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ইনফিনিটিভ যুক্ত অংশটুকু কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। সেটি হলো যে এখানে অ্যাডজেক্টিভ অবলিক নাউন প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি ইনফিনিটিভ থাকে বা নাউনের পরে যদি ইনফিনিটিভ থাকে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ অবলিক নাউন প্লাস ইনফিনিটিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ অবলিক নাউন প্লাস ইনফিনিটিভ সাথে প্লাস নাউন অবজেক্ট। অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ প্লাস নাউন অথবা নাউন প্লাস ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ অথবা নাউন প্লাস ইনফিনিটিভ প্লাস সাথে একটি নাউন বা অবজেক্ট থাকলে সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন ইট ইজ ইজি টু সে সামথিং, ইট ইজ ইজি টু সে সামথিং। একটু দেখেন এখানে ইজি টু সে সামথিং, ইজিটা অ্যাডজেক্টিভ, তারপর টু সে ইনফিনিটিভ, তারপর সামথিংটা হলো নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি হ্যাজ এ হাউস টু লিভ ইন, দেখেন এখানে নাউন প্লাস ইনফিনিটিভ, a house to live in. He has a house to live in. Noun plus infinitive, a house to live in. He is able to work. Adjective plus infinitive, able to work. He is able to work. Able plus infinitive, এটা আমাদের adjective phrase. This is a chair to sit on, দেখেন this is a chair to sit on. চেয়ার প্লাস চেয়ারটা হলো আমাদের নাউন, তারপর টু সিট, এরপর একটা প্রিপজিশন। তাহলে কি হলো যে অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ অথবা নাউন প্লাস ইনফিনিটিভ যদি থাকে তাহলে সেটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে রুল 6, দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ ক্যান বা বার দ্বারা যদি যুক্ত হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দুটি পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ ক্যান বা বার দ্বারা যদি যুক্ত হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আমি আবারও বলছি, পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ ক্যান বা বার দ্বারা যদি যুক্ত হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। যেমন হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, ক্যান বাট হতে পারে বা অ এন্ড অরও হতে পারে। অ্যান্ড বাট অ্যান্ড অর দ্বারা যুক্ত হলে অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, অনেস্ট অ্যাডজেক্টিভ, সিনসিয়ারটা অ্যাডজেক্টিভ, দুটি অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আই ডু নট মাইন্ড ইফ দ্য আনসার ইজ রাইট অর রং, রাইটটা হলো এখানে অ্যাডজেক্টিভ, রংটাও অ্যাডজেক্টিভ, পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তাহলে এটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, লাস্টের এক্সাম্পলটা দেখেন, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, পোরটা হলো অ্যাডজেক্টিভ, অনেস্টটাও অ্যাডজেক্টিভ, মাঝখানে বাট দ্বারা যুক্ত হয়েছে, যেটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা আবারও বলছি, পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ যখন এন বা বার দ্বারা যুক্ত হবে তখন সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দুটি পাশাপাশি দুটি অ্যাডজেক্টিভ যখন এন বা বার দ্বারা যুক্ত হবে তখন সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। নাউনের পরে যদি ইনফিনিটিভ থাকে বা অ্যাডজেক্টিভের পরে যদি ইনফিনিটিভ থাকে সেটি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তুলনার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, অর্থাৎ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বা সো অ্যাডজেক্টিভ অ্যাজ যখন থাকবে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে অংশটুকু আছে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। পাস্ট পার্টিসিপল যুক্ত যে অংশটুকু আছে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এটুকু জানলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের মোটামুটি 70-80% কভার করে। আমাদের যেটা হলো আমরা যারা বিসিএস পরীক্ষা দেই আমাদের টার্গেট কিন্তু হলো যে মোটামুটি প্রিলিমিনারিতে 70% 60% প্লাস নাম্বার পেলেই হবে। যদি আপনি 70% নাম্বার এনশিওর করতে পারেন সেটি আপনার জন্য এনাফ। এই জন্য আমাদের আননেসেসারিলি সিলেবাসটা বড় করা যাবে না। আপনার টার্গেটটা এরকম হবে না যে আমি সব জায়গায় ইংলিশে 100% মার্কস এনশিওর করতে চাই। না, এটা করতে গেলে আপনি হয়তো পাগল হয়ে যেতে পারেন। এটা করতে গেলে আপনি পাগল হয়ে যেতে পারেন অথবা এটার জন্য আপনার বিশাল একটা সময়ের প্রয়োজন হতে পারে। সেটা করতে গেলে অনেক অন্য জায়গাগুলোতে আপনার কনফিডেন্ট প্রিপারেশন আপনি নিতে পারবেন না। এই জন্য মোটামুটি 70% প্লাস নাম্বার এনশিওর করতে পারলেই আপনার ওই সাবজেক্টে প্লেসড হওয়া উচিত। এভাবে সিলেবাসটা আমাদের কোয়েনসাইজ করতে হবে। কারণ বিসিএস এর যে সিলেবাসটা বিশাল সিলেবাস, এটা পুরাটা 100% কভার করে আপনি পরীক্ষায় বসতে পারবেন না। আপনাকে কিছু কিছু বিষয় সারতে হবে। এই কারণে যেটুকু আপনাকে পড়তেই হবে, না পড়লেই হবে না, সেটা কভার করতে হবে। যে যদি এরকম হয় যে ফ্রেজ এবং ক্লজ পার্ট আপনি 70% পারেন, অর্থাৎ 10টা কোশ্চেনের মধ্যে
আপনি 7টা নির্ভুলভাবে পারেন। হ্যাঁ, 10টা পারলে অনেক ভালো। কিন্তু আমি মনে করি 10টার জন্য আপনার দরকার দৌড়ানোর দরকার নেই। আপনি 7 পেলেই আপনার প্লেসড হওয়া উচিত। 7, 8 পেলে অনেক ভালো। এই কারণে আপনি অর্থাৎ সিলেবাসে যে পর্যন্ত আপনাকে কভার করতে হবে, সেই পর্যন্ত কভার করলেই হবে। কিছু এক্সেপশন আছে। ওই এক্সেপশন গুলো আমাদের অত ভিতরে যেতে না পারলেও খুব একটা অসুবিধা নেই। আমরা এখানে ফ্রেজের যে অংশটুকু দেখালাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ আপনি এটুকু করলেই আপনার বিসিএস এর জন্য যথেষ্ট হবে। অর্থাৎ এইটুকু পড়লেই বিসিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের অ্যাডজেক্ট অ্যাডজেক্টিভ যথেষ্ট হবে। তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।